নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে জানিয়ে রাখবো, টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের জামিন হলো কার্যত। এর পরও কি বিজেপি কথা বলবে? আর কি কথা বলা উচিত বিজেপির? কারণ 90 দিনের মাথায় চার্জশিট কার্যত সিবিআই দিতে পারলো না, সেজন্যই তাদের জামিন। কেননা এর আগে আমরা দেখেছিলাম সঞ্জয় সঞ্জয় রায়, যিনি অভিযুক্ত কার্যত এই আরজিকর ধর্ষণ মামলায়, তার তড়ি ঘড়ি করে একদম 90 দিনের মাথায় চার্জশিট জমা দেওয়া হয়ে গিয়েছিল। তারপর বলা হয়েছিল যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে ধীরে ধীরে, কিন্তু তা এই 90 দিনের মাথায় কার্যত জামিন। এই সন্দীপ ঘোষের কুকীর্তির কথা তো আমরা প্রত্যেকেই জানি। এর পরও কি বিজেপি বলবে নির্যাতিতার পাশে আছে, নির্যাতিতার পরিবারের পাশে আছে? আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। সরাসরি প্রশ্ন করবো, আর কত খেলা পশ্চিমবঙ্গে দেখাবেন আপনারা ইডি সিবিআই নিয়ে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইডি এবং সিবিআই কে ভারতীয় জনতা পার্টি নিয়ন্ত্রণ করে না। দ্বিতীয় কথা হচ্ছে এই পুরো কেসটা সুপ্রিম কোর্টের মনিটরিং এ হচ্ছে, ফলে যার যদি কারোর কিছু বক্তব্য থাকে সুপ্রিম কোর্টে রাখবে। কিন্তু আমি আজকে আপনাকে অভিযোগ করে বলছি যে এই পুরো ঘটনার জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকারের কি ধরনের নোংরামো তার সব থেকে বড় প্রধান উদাহরণ হচ্ছে এটা। একাধিকবার সেন্ট্রাল এজেন্সি হচ্ছে রাজ্য সরকারকে চিঠি করে জানতে চেয়েছে যে আমরা চার্জশিট দিতে চাই। আপনাদের পদে থাকা দুজন অফিসার, একজন হচ্ছে হাসপাতাল সুপার, আরেকজন হচ্ছেন ওসি, এই দুজনের বিরুদ্ধে আমরা চার্জশিট জমা দেবো, অনুমতি দিন। একটা প্রোটোকল আছে, একটা প্রসিডিওর আছে। 90 দিন হয়ে যাচ্ছে, চার্জশিট লিখে বসে আছে সিবিআই। আগের দিন সুপ্রিম কোর্টে আমাদের উকিল বাবুরা সেটা মেনশন পর্যন্ত করেছেন। তারপরেও আজকের ডেটের আগে পর্যন্ত রাজ্য সরকার এনওসি দিল না। কেন? রাজ্য সরকারকে কি জিজ্ঞেস করুন। উল্টো রাজ্য সরকারের জন্যই তো আজকে বেল হয়েছে। রাজ্য সরকার তো জানে এটা হবে, এই জন্যই তো এটা করেছে। আমাদের সেন্ট্রাল এজেন্সি দেখবেন আগামী দিনে গিয়ে সুপ্রিম কোর্টে বলবে, এটা বলবে এই বেল রিজেক্ট করুন। রাজ্য সরকার যাতে ওনারা বেল পেয়ে যান তার জন্য এনওসি দেয়নি দিয়েছে কিনা জিজ্ঞেস করুন রাজ্যকে। বড় বড় কথা। রাজ্য সরকার চায় না যে মেয়েটা জাস্টিস পাক। রাজ্য সরকার বলেছিল তো যে আমাদের সাথে কোনো সম্পর্ক না। এখন ওসি গ্রেপ্তার হয়েছে, দিবে। ওই ওসি কারো 5টা লোকের নাম বলেছে। ওসি চার্জশিট পড়লে তো আরো 5টা লোক আসবে যারা যারা ইনভলভ আছে, সেই কারণে দিচ্ছে না। এই কথাগুলো ধোপে টিকবে শঙ্কুদা? আর কত চেঁচাবেন? আমি তো লিগ্যালি বলছি, অহেতুক কথা বলে তো কোনো লাভ নেই। আইনের কথা বলছি। রাজ্য সরকার যদি এনওসি না দেয় কি করবে? একটা তো আইনের প্রসিডিওর আছে। সেন্ট্রাল এজেন্সি কি নিজে নিজে দিয়ে দেবে নাকি? কতবার দিয়েছে, লাস্ট কোর্টে সুপ্রিম কোর্টে পর্যন্ত বলেছে। রাজ্য সরকারের জন্য সরাসরি আজকে এই বেলটা হয়ে গেল এবং রাজ্য সরকার এই নাটকে ঢুকে পড়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে শুধু আরজি করেন নির্যাতিতার ক্ষেত্রে এটা হয়েছে এটা ভাববেন না, না, এইটা সব থেকে বড় হয়েছে কামদুনির ক্ষেত্রে। আপনি লক্ষ্য করে দেখুন এই ছকটা, ঘটনা হয়ে যাওয়ার কিছুদিন পর লোকে ভুলে যাবে, তারপর এই কাণ্ড হবে। আপনি ভাবুন, সে আন্দোলনকারী, তাকে ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে চলে গেছে। আরেক আন্দোলনকারী, তাকে টেলিভিশনে শো দিয়ে দিয়েছে। পুরো ভেঙে দিয়েছে রাজ্য সরকার। একমাত্র ভারতীয় জনতা পার্টি টিল নাও এটা নিয়ে লড়াই করছে। এবং আমরা এই যে নির্যাতিতার বাড়ির লোক, তার অ্যাডভোকেট বদলে দিলেন কেন? তার আগে বিকাশ ভট্টাচার্যকে বদলে দিয়েছেন কেন? সেই অ্যাডভোকেটকে অ্যাড্রেস করে দিচ্ছে তৃণমূল। কি বলছেন আপনি? রাজ্য সরকার ঢুকে পড়ছে। 14টা না 15টা পিপি বদল হয়েছিল কামদুনির কেসে, তারা এখনো জাস্টিস পায়নি, সুপ্রিম কোর্টে আছে। ভট্টাচার্য আর আর এই বৃন্দা গোহার, তিনি তো আর রাজ্য সরকারের আইনজীবী নয়। আইনজীবী বদলাচ্ছেন কেন? তার পরিবারের লোক স্যাটিসফাইড নয় বলেই তো বদলাচ্ছেন। সার্ভিস পাচ্ছেন না বলে তো বদলাচ্ছেন। ভাবুন ভাবুন, কাণ্ড ভাবুন। বেল হয়ে যাচ্ছে, 17খানা চিঠি লিখেছে সিবিআই, বলছে এনওসি দাও, এনওসি দাও, এনওসি দাও। দিচ্ছে না এনওসি রাজ্য সরকার। আমি বলছি তো, রাজ্য সরকারের যারা এই যে কুণাল ঘোষের মতো বৈপ্লবিক রাজ্য সরকারের মুখ, যারা যারা বড় বড় কথা বলছে, আমি তাদের বলছি, ভাই সোশ্যাল মিডিয়াতে রাজ্য সরকার ওদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া যাবে সেটা বের করে দিন না, পোস্ট করে দিন। সিবিআই চেয়েছিল অনুমোদন, আপনারা অনুমোদন দিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ ভাই এরা অপরাধী, আপনি একটা ব্যবস্থা নিন। মিডিয়া যে খবরগুলো কুণাল ঘোষ টুইট করেছে, মিডিয়া যে খবরগুলো ছড়াবে, আমার তো একটাই প্রশ্ন, আপনি ভাই ওই টুইট না ফুইট তাতে আপনি দিয়ে দিন,
বলুন, এই তো চিঠি, রাজ্য সরকার বলেছে এদের এগেনস্টে ব্যবস্থা নাও। আরে শুনুন, রাজ্যের পদে থাকা এই অপরাধীদের বাঁচানোর জন্য রাজ্য সরকার ওদেরকে, সিবিআই কে, সেন্ট্রাল এজেন্সিকে এনওসি দেয়নি। 90 দিন পার করে দিয়েছে। লাস্ট সুপ্রিম কোর্টের হিয়ারিং এ আমাদের কেন্দ্রীয় এজেন্সির উকিল বাবুরা এটা বলেছেন, সুপ্রিম কোর্টকে ইন্ডিকেট করেছেন। তাহলে আমরা কি এক্সপেক্ট করব যে তখন রাজ্যের যে উকিল বাবুরা ছিলেন তাদের সামনে তারা বলেছিলেন যে দিয়ে দেবো, আমরা জানি দিয়ে দেবে, চার্জশিট লেখা হয়েছে, চার্জশিট জমা দেওয়ার আগে পর্যন্ত দিল না। না দিলে কি করে জমা দেবে? প্রোটোকল আছে তো, আইন আছে তো, আইনের মারপ্যাচ তৈরি করেছে এই ওসি। আপনি দেখেননি কলকাতা পুলিশ গিয়েছে ওসির বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলেছিল? বলেছিল আমরাই ওসির পাশে রয়েছে, বলেনি? বড় কর্তারা, সেই বড় কর্তারা বসে এইসব করছে, বড় বড় ডায়লগ। আজকে বলছি এইভাবে মুখ রক্ষা আপনাদের হবে তো ঠিক মানুষের কাছে? আরে আপনাকে আইনটা বুঝতে হবে তো, আমি কেউ তো আইনের ঊর্ধ্বে নন। 90 দিন পেরিয়ে গেল, চার্জশিট দেওয়া যায়নি কেন? এনওসি দেয়নি কেন রাজ্য সরকার? রাজ্যের তরফ থেকে এনওসি কেন দেওয়া হয়নি আমি জানতে চাই। হ্যাঁ, কি অবস্থা। এরপরে আবার সেন্ট্রাল এজেন্সি সুপ্রিম কোর্টে ডেট পড়বে, সেদিন যাবে, বলবে যে রাজ্য এনওসি দেয়নি বলে এই অবস্থা। আপনি ভাবুন কি কি অভিযোগ হয়েছে। রাজ্য সরকার প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, রাজ্য সরকার প্রমাণ লোপাটের জন্য তার একজন ওসি গ্রেপ্তার হয়েছে, 5 দিনের মধ্যে সে সমস্ত মাল এদিক ওদিক করে ফেলেছে। ঘটনার পরের দিন লোক গিয়ে ভাঙচুর করেছে, তার জন্য সিপি কে পদস্খলন করে অন্য জায়গায় সরাতে হয়েছে। আপনি আমাকে বলুন যে তারপরেও এখনো রাজ্য সরকার লড়ে যাচ্ছে যাতে তাদের বের করা যায়। মিডিয়া এত রগরগে খবর যেগুলো রটালো এতদিন ধরে তাদের বিশেষ সূত্র বলে, সেগুলো সিবিআই চার্জশিটে হলো না কেন? তাদের বিশ্বাস। আরে ভাই, চার্জশিটই তো হয়নি, এ তো ওপেন সূত্র, বিশেষ সূত্র আবার কি? এ তো সবাই দেখতে পাচ্ছে যে আপনার সরকার এনওসি দেয়নি। আপনি ভাই ওই এনওসি দিয়েছিল, আপনি সেটা প্রকাশ্যে নিয়ে আসুন না। আপনি বলে দিন যে এই দেখুন এনওসি দিয়েছিল, সেই চিঠিটা প্রকাশ্যে নিয়ে আসুন। আমি তো ওনাকে বলছি, তৃণমূলের যে বক্তারা বলছেন নিয়ে আসুন, যে মানুষ বলছেন এনে দেখিয়ে দিন, আমরা তো দেখাচ্ছি লাস্ট। আরে ভাই, আরে আরে পারবে না, কারণ রাজ্য সরকার প্রথম 5 দিন প্রমাণ নষ্ট করেছে। তারপর রাজ্য সরকারের ওসি, রাজ্য সরকারের একটা অপদার্থ প্রিন্সিপাল, তাকে বাঁচানোর জন্য এনওসি দিচ্ছে না। কি করে পারবে? আইনের মারপ্যাচে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার, এখনো লড়ে যাচ্ছে নির্লজ্জের মতো। সরকারের দ্বিচারিতা নয় এটা, রাজ্য সরকার বলে দিক। আমি তো জানতে চাই কেন দিচ্ছে না, কি ইন্টারেস্ট, ওসিকে কেন ভয়, ওসি কার নাম বলে দেবে? একদমই। আমি বলছি শঙ্কুদা, আরেকটা যে কথা বলবো, একদম পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে আসবেন কার্যত। আমি বলছি চুরি করলে আমাদের রাজ্যে কিছুদিন জেল খেটে তাহলে মুক্ত, মানে সম্পত্তি করে নেবে, টাকা পয়সা করে নেবে, সমস্ত কিছু করে নেবে, মানুষের স্বপ্ন বেচার চুরি, মানে মানুষের স্বপ্ন। না না, সে এসব আপনি ভাববেন। সে ইডিতে একটা অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টে, সেই অর্ডারের বেসিসে ইডি সংক্রান্ত মামলা যাদের যাদের আছে তাদের বেল হচ্ছে। যেহেতু ফিনান্সিয়াল অফেন্স, তাই জন্য সুপ্রিম কোর্ট বলেছে যে প্রমাণ হলে অ্যাকশন হবে, তাদের জেলে রাখা যাবে না ফিনান্সিয়ালে। কিন্তু যে ক্রিমিনাল অফেন্স ওনার এগেনস্টে আছে, যেটা ধরুন সিবিআই তে আছে, সেসবে তার বেল হয়নি তো। তারপরে কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে যে অন্য লোক আর পার্থ চট্টোপাধ্যায় এক না, বলেছে 31 তারিখের মধ্যে চার্জশিট জমা দিয়ে দিন। তদন্ত করে যদি চার্জশিট এজেন্সি জমা দিয়ে দেয় 31 তারিখের মধ্যে, বাস, তাহলে বিচার ভিতরেই হবে, তখন তো পরিস্থিতি বদলে যাবে। ফলে এত উত্তেজিত হওয়ার পার্থবাবুর কিছু হয়নি। পার্থবাবুই যে মাথা, কিং পিন, এজেন্সি প্রকাশ্যে গিয়ে ওপেনলি বলে দিয়েছে। ফলে এই যে লোক বলছে জামিন হয়ে গেল, বেরিয়ে যাবে, বেরিয়েছে নাকি? কত গঙ্গা দিয়ে এখন জল করাবে, আপনি থামুন। সে কবে থেকে শুনছি বেরোবে। ইডির এই জামিনে কার্যত আমি বলছি যে রায়টা এসেছে তাতে নির্দিষ্ট করে লেখা আছে যে সরকার চাইলেও তিনি মন্ত্রিত্বতে আর থাকতে পারবেন না, সরকারি কোনো পদে তিনি থাকতে পারবেন না, পরিষ্কার করে লেখা আছে। কিন্তু বিধায়ক পদে থাকতেই পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও তিনি আর মন্ত্রী হতে পারবেন না। মানে তারপর এরপরেও আবার তাকে মন্ত্রী করবে তৃণমূল? তার তো আর্থিক দুর্নীতিতে জানা বদনাম হয়েছে তৃণমূলের, তার অন্য মহিলা সংক্রান্ত ব্যাপারে যা অভিযোগ এসছে তাতে বেশি বদনাম হয়েছে।
এর আগে কি আপনি দেখেননি মহিলা সংক্রান্ত ব্যাপারে অভিযোগ থাকলে তাকে সাংসদ করা হয়? এই তো সম্প্রতি আপনার কাছে নিদর্শন একদম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমার কাছে সে অভিযোগের থেকে বড় অভিযোগ আছে ঋতব্রতর বিরুদ্ধে। আমি যখন তখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম, ঋতব্রত মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে, অমিত মিত্র আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে খুন করতে গেছিল, দিল্লিতে খুন করতে গেছিল। হ্যাঁ, আমরা তখন আন্দোলন করেছিলাম, লালবাজার অভিযান করে ঘেরাও করে গ্রেপ্তার হয়েছিলাম। কি বলছেন মানে? সিপিএম তো চালাচ্ছে তৃণমূল, তাহাই সিপিএম, তাহাই তৃণমূল, তাহাই তৃণমূল, তাহাই সিপিএম। আজকের ব্যাপারটা একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল সবাই বলে, আপনি বলছেন যাহাই সিপিএম তাহাই তৃণমূল বলছেন, এটা উল্টো কথা। 21শে জুলাই পর্যন্ত, 21শে জুলাইয়ের যে কমিশন হলো তার রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশিত হয়নি কেন? সিপিএম এর এত বৈপ্লবিক আন্দোলন, মোহাম্মদ সেলিম তৃণমূলের মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন কেন? এখনো পর্যন্ত কলতানের যে অডিও রিলিজ করেছিল তাতে কে সাহেব, তাকে গ্রেপ্তার করা হয়নি কেন? সিপিএম এর আরজিকর নিয়ে বৈপ্লবিক আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়নি কেন? এখনো পর্যন্ত সিপিএম এর একজনও বড় নেতা জেলের মধ্যে নেই কেন? হ্যাঁ, মীনাক্ষী মুখার্জিকে কেন গ্রেপ্তার করা হয়নি? লালবাজার অভিযান করতে গেল, তারপর সেটিং হয়ে গেল, একটাও অ্যারেস্ট নেই, আর সব বন্ধ হয়ে গেল। দুজন ডাক্তারবাবু হই হল্লা করে বাইরে চিৎকার করছিলেন, সেটিং করলেন একজন কুণাল ঘাসের বাড়ি গিয়ে, আর একজন বাইরে, তাকে পুলিশ ফোন করলো, কেস সেটিং হয়ে গেল, তারপরে বৈপ্লবিক ব্যাপার বন্ধ হয়ে গেল। সিপিএম আর তৃণমূল গলায় গলায় ভাই, আর তারা তো ডিসক্লোজার জোট করেছে, ইন্ডিবিন্ডি জোট। তারা আবার কি কথা বলছে? তাদের কাছে আমি শিখবো লড়াই? পাগল আছেন?